আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৭ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো আজকে। সপ্তাহের শেষ দিন ৩৫৩ কোটি টাকার লেনদেন আজকে। আমি কমিশনের রাশেদ মাকসুদ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ে আলাদাভাবে কথা বলবো ভিডিও শেষের দিকে। আশা করি ভিডিওটা শুনবেন। আমি যখন কথা বলতেছি তখনও কিন্তু কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলন হচ্ছে। আমি ওই বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো যাই হোক, আজকে ৩৫৩ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ১৩৮টা, ডিক্লাইন ১৬৯টা, আনচেঞ্জ ৮৫। আর 1 মিনিট 4টা সেল ছিল। টপে ডেস্কো, কেপিপিএল, এরামেট। লুজারে হচ্ছে হামিদ ফ্যাব্রিক্স, আলহাজ টেক্সটাইল, সম্ভবত হ্যাঁ আলহাজ টেক্সটাইল। আর ভ্যালুতে চোরিয়ন ইনফিউশন, রবি কিন্তু মোটামুটি তার রেকর্ড ডেট আছে 16 তারিখে। আশা করি যদি ভলিউম হয়তো ভালো করতো, যেহেতু রবির ফিড অ্যাপটা অনেক বড়, ভলিউম হচ্ছে না বিদায় ভালো করতে পারতেছে না। আশা করি রেকর্ড ডেটের আগে ছোটোখাটো একটা মোমেন্টাম পাওয়া যাবে রবিতে, ভলিউম এবং রবির সাপোর্ট জোনটাও ভালো জায়গায় আছে। ভলিউম আইএফআইসি ব্যাংক, আইবিএফ, ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস, রবি করছে ভালো। ট্রেডে ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স। ইন্ডেক্স মুভারে আল আরাফা ইসলামী ব্যাংক 3.02, তিতাস গ্যাস 2.72। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 3.31, বেক্সিমিকো ফার্মা 1.28, ন্যাশনাল ব্যাংক লিমিটেড 0.93। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে দুইটা সাইড থেকে মার্কেট ভালো ছিল। সেটা হচ্ছে ছোটোখাটো একটা সাপোর্ট জোন ছিল, প্লাস গতকাল যে ক্যান্ডেল করছে এইরকম ক্যান্ডেল থেকে এর আগেও মার্কেট ভালো করছে। তো আজকেও সে ধারাবাহিকতা আমি মার্কেটকে ভালো ওইভাবে বলবো না। ইন্ডেক্স হয়তো পজিটিভ, কিন্তু শেয়ারের প্রাইস খুব বেশি ভালো না। টপে হলটেড মনে হয় একটা বা দুইটা শেয়ার ছিল, এর বেশি ছিল না। সব কিছু মিলাই পজিশনটা অত ভালো না মার্কেটের এই মুহূর্তে। ভলিউম নাই, একেবারে ভলিউম ড্রাই। 300-350 কোটি টাকার ভলিউমে ভলিউমে মার্কেটে কিছুই হবে না। তো সেদিক বিবেচনা করে মার্কেটের মানে হয়তো 138টা শেয়ার অ্যাডভান্স দেখাচ্ছে, কিন্তু প্রাইস খুব বেশি বাড়ে না। আবার ডিক্লাইনে যে 169টা দেখাইছে, সেখানেও প্রাইস খুব কমে নাই, কারণ কমার আর স্কোপ নাই। এই জন্য যতটুকু স্মার্ট মানি এখানে ইনভলভ হয়েছে, তারা কিন্তু শেয়ারগুলো কালেকশন করে করে এখন যে জায়গায় আছে ওই জায়গায় আছে, যার কারণে তারা প্রাইস কমায় কোনো লাভ নাই। ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সেল দেওয়ার, তারা সেল দিয়ে চলে গেছে মার্কেট থেকে। আর যারা মার্জেন্টে নিয়েছে তারা তো অনেক আগে ফোরসেল হয়ে মার্কেট থেকে আউট হয়ে গেছে। তো সুতরাং ওই বিষয়টা ভিন্ন বিষয়, যে প্রাইস বাড়তেছে না বা কমতেছে না, কিছুই হচ্ছে না, কিন্তু আপ হচ্ছে না। কিন্তু মার্কেট আপ হওয়া উচিত, মার্কেটের পজিশন অনুযায়ী মার্কেট এখন আপ হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে মূল বিষয়টা এখন আস্তে আস্তে বের হচ্ছে। এবার আমি আসি মার্কেট নিয়ে, এটুকুই আমার বলা। অন্যান্য দিনের মতোই মার্কেট আছে। এবার কমিশন নিয়ে আমি বিস্তারিত একটু বলতে চাচ্ছি। এই ভিডিওটা আপনারা ভালো করে শুনবেন। আমি দেখলাম যে কিছু লোক অনেক লোকজনে বলতেছে কমিশনের যে রাশেদ মাকসুদ উনি ভালো মানুষ, যারা এখানে আন্দোলন করতেছে তারা অনেক দুর্নীতিবাজ। এই কারণে রাশেদ মাকসুদকে বের করে দিয়ে তারা যাতে তাদের দুর্নীতিতে আরও ভালোভাবে টাকা পয়সা কামাইতে পারে অবৈধভাবে, এই জন্য রাশেদ মাকসুদ সহ কমিশনকে বের করে দিতে চাচ্ছে। আমি তাদের কথার সাথে একমত না। কেন একমত না আমি প্রথমেই বলি। গত 10 বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবলি কমিশনের সময়, তো বাদ দিলাম, তারা তো মার্কেট পালাইছে, তারা খারাপ। কিন্তু রাশেদ মাকসুদের 5 তারিখের পরে রাশেদ মাকসুদ আসার পর ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন হয়েছে? যারা বলতেছেন যে রাশেদ মাকসুদ ভালো, তাদের কাছে আমার এক নাম্বার কোশ্চেন হচ্ছে যে 6 মাস একটা মার্কেট কেন পড়ছে? এবার আসুন, তাহলে মার্কেট পড়ছে, এটার ব্যাখ্যা দিচ্ছে যে রাশেদ মাকসুদকে এখান থেকে সরানোর জন্য মার্কেট মেকার যারা, মার্কেট প্লেয়ার যারা দুর্নীতিবাজ, তারা শেয়ারগুলোকে নিচে ফেলা দিয়েছে। ধরে নিলাম, মানলাম আপনাদের কথা, এটার একটা যুক্তি আছে। তাহলে টপে এই যে গত 2 মাস 2.5 মাস ধরে টপে সবচেয়ে বেশি কোন স্টকগুলোর দাম বাড়ছে? জাঙ্ক স্টকগুলোর। কেন বাড়ছে? তাহলে রাশেদ মাকসুদ এখানে কী কাজ করছে? অর্থ উপদেষ্টা বলছে জাঙ্ক স্টকগুলো ওয়েস্ট পেপারে পরিণত হবে, তারা তদন্ত করতেছে, জেট ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে। এই যে
স্টকগুলোকে এন্ট্রি নিল, এই স্টকগুলো মার্কেটে লিস্টেড হলো, তারপর এ থেকে জেড, বি থেকে জেডে চলে গেছে, রাশেদ মাকসুদ এসে 27 টাকা 28 টাকা কোম্পানিতে একসাথে জেডে ফাটিয়েছে। তাতে কার ক্ষতি হয়েছে? কোম্পানির কি পরিচালকদের ক্ষতি হয়েছে, না ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে? আপনারা আপনাদের নর্মাল বিষয়টা বুঝেন না কেন? কার ক্ষতি হয়েছে? জেডে ফাটা দিয়েছে, কার কার ক্ষতি হয়েছে? রাশেদ মাকসুদ কি জানে না যে একটা কোম্পানিকে আমি যদি জেটে পাঠিয়ে দিই তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, কোম্পানি পরিচালকদের কিছুই হবে না। যারা লিস্টেড করছে, যে ফাইন্যান্সিয়াল ডাটাগুলো চেক করছে, যে অডিট ফার্ম অথবা যারা যেসব ইস্যু ম্যানেজার যারা আছে, কারো কিছুই হবে না। আমি যেটা পাঠিয়ে দিলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি হবে। তাহলে রাশেদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কী কাজ করছে? এখন পর্যন্ত স্পেসিফিক নির্দিষ্ট করে দু একটা কথা বলেন যে রাশেদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে এই কাজ করছে। সে কি বাইব্যাক আইন পাস করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়। বাইব্যাক আইন পাস করলে বলতাম যে হ্যাঁ, সে একটা পদক্ষেপ নিয়েছে। খান ব্রাদার্স কীভাবে ইয়েতে আসে, ডিএসসি 33-তে আসে? খান ব্রাদার্স কোন যুক্তিতে, কোন ক্রাইটেরিয়া ডিএসসি 30-তে আসে? কে নিয়ে আসছে? কে? কথা বললে অনেক বলা যায়। এবার আসুন রাশেদ মাকসুদের বিষয়ে আরেকটু বলি। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান চলতেছে। এনআরবিসি ব্যাংকের 250 কোটি টাকার সেই লেনদেন, যাকে ঋণ দিয়েছে, ওখানে দুর্নীতির হয়েছে বিধায় দুদক মনে করতেছে, যার কারণে তদন্ত করতেছে। এটা কিন্তু রাশেদ মাকসুদ কমিশন আসার আগ থেকে, এবং এনআরবিসি ব্যাংক থেকে কিন্তু সে চলে আসে। সে যখন এখানে আসে তার আগে কিন্তু সে এনআরবিসি ব্যাংকে ছিল না, সে বেকার ছিল। কিন্তু সে কিন্তু যখন সরাসরি এনআরবিসি ব্যাংক থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিন্তু আসে নাই। এনআরবিসি ব্যাংকে তার চাকরি ছিল না। তার পাসপোর্ট জব্দ হয়েছে, একটা নিউজ আছে, সরকারি যে পাসপোর্টটা, তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে। তারপর আসেন, তার বিরুদ্ধে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরাসরি কয়েকবার মিছিল মিটিং করছে তার পদত্যাগের জন্য। কয়েকবার, একবার না, কয়েকবার মিটিং। আজকে যারা দুর্নীতিবাজ, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি দুর্নীতি করছে মার্কেটে? মানে আজকে না হয় তার কর্মচারীরা তার বিরুদ্ধে পদত্যাগের দাবি করতেছে, এই জন্য তারা খারাপ, তারা দুর্নীতি করতে পারতেছে না। যারা তার রাশেদ মাকসুদের পক্ষে কথা বলতেছেন তাদের জন্য বলতেছি। তো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা এতদিন আন্দোলন করলো তার বিরুদ্ধে, তার পদত্যাগের জন্য, এটা কেন করলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা? প্রত্যেকের পোর্টফোলিও যে অর্ধেকেরও বেশি নাই করে ফেলছে, এটা কীভাবে হলো? ক্ষুদ্র বিনিয়োগকারী কেন তার বিরুদ্ধে আন্দোলন করলো যদি সে এত ভালো হয়? তার তো কোনো স্বার্থ নাই, তার টাকা তো পুরোটাই হাওয়া হয়ে গেছে। অনেকে বলতে চাচ্ছে যে তারা খারাপ কোম্পানিতে এন্ট্রি নিয়েছে, এই জন্য তাদের টাকা কী বলে নাই হয়ে গেছে। তারা খারাপ কোম্পানিতে এন্ট্রি নিয়েছে কেন? এটা তাদের অপরাধ। আমি ধরে নিলাম যারা খারাপ কোম্পানিতে এন্ট্রি নিয়েছে তাদের পোর্টফোলিও নাই হয়ে গেছে, কিন্তু যারা ভালো কোম্পানিতে এন্ট্রি নিয়েছে তাদেরও তো পোর্টফোলিও নাই হয়ে গেছে। একটা দুটাই শেয়ারের কথা বলি, আপনি ব্যাডবিসি দেখেন। ব্যাডবিসিতে 1 বছর আগে যারা এন্ট্রি নিয়েছে তারা কোথায়? আপনি ওয়ালটন দেখেন, আপনি সিমেন্ট সেক্টরটা দেখেন, লাফাজল সিম দেখেন। লাফাজল সিম তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনি দেখেন। ব্যাংকের অবস্থা দেখেন, ব্যাংকগুলোর অবস্থা। ব্যাংক 10 টাকা পর্যন্ত, 10 টাকা এটা কী বলে, ক্যাশ ডিভিডেন্ড দেয়। সেই ব্যাংকের প্রাইস এখন 9 টাকা 10 টাকা, অথচ এই ব্যাংকের প্রাইস নর্মালি থাকার কথা ছিল 15-20 টাকা নর্মাল মার্কেটে। তো তার প্রাইস 10 টাকা কেন হবে? তো এখানে তো এইসব ভালো কোম্পানিগুলোতে তো ভালো লোকজন, এগুলো তো ভালো কোম্পানি, তো ভালো কয়েকটা ব্যাংক আছে খুবই ভালো, তো এগুলোতে তো এন্ট্রি নিছে বিনিয়োগকারীরা, তো তারাও তো এখানে লুজার হয়েছে। খারাপ কোম্পানিতে যারা নিয়েছে তারা না হলে লুজার হয়েছে। রাশেদ মাকসুদের এখানে কিছু করা ছিল না, তো ভালো কোম্পানিতে যারা ছিল তারাও তো কিছু করতে পারে নাই। সুতরাং রাশেদ মাকসুদের এখন মূল প্রবলেমটা হয়েছে মানে আমি যতটুকু বুঝতে পারছি তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য রাশেদ মাকসুদের, তার একটা উগ্র ভাব আছে। সে অফিসের একটু আগেও এখনও কর্মচারীরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে। আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি তখন সংবাদ সম্মেলন চলতেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, এবং তার একাংশ কোনো কর্মচারী তার পক্ষে নেই না। 10 জন তার পক্ষে আছে, 50 জন না হয় তার বিরুদ্ধে, এরকম না, সবাই তার বিরুদ্ধে। এখন কি সবাই খারাপ, শুধু রাশেদ মাকসুদ ভালো? এটা হতে পারে না। এর আগে বিনিয়োগকারীরা তার আন্দোলন করছে তার বিরুদ্ধে, তার পাসপোর্ট জব্দ, এনআরবিসি ব্যাংকে তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান। একটা লোকের এত সমস্যা থাকার পরও সে ভালো। এখন সে একটা পাঠাইছে, রাশেদ মাকসুদ একটা সংবাদপত্র, একটা তার
ইয়েটা পাঠাইছে, লিখিত একটা বক্তব্য পাঠাইছে। সেখানে বলছে সে এরা দুর্নীতিবাজের জন্য তাকে কাজ করতে দিচ্ছে না বা সমস্যা করতেছে। তো ওনার বিরুদ্ধে যে এত অভিযোগ, এগুলোর ব্যাখ্যা তো উনি দেয় নাই। এগুলোর ব্যাখ্যা ওনাকে দিতে হবে। সব কিছুর মিলাই আসলে তাকে হয়তো চলে যেতে হতে পারে এবং এটা মার্কেটের জন্য ভালো হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গত 6 মাসে রাশেদ মাকসুদের কারণে। সে অযথা কোনো কারণ ছাড়াই কোম্পানিগুলোকে শুধু নোটিশ করে জরিমানা করতেছে। আর প্রতিদিন দেখি টপে যে শেয়ারগুলো আছে সবগুলো জেড ক্যাটাগরি শেয়ার। কথায় কথায় সে কোম্পানিগুলোকে জেডে ফাটাচ্ছে আর তা প্রাইস বাড়তেছে জেড ক্যাটাগরি শেয়ার। সে কি এ পর্যন্ত কোনো ইস্যু ম্যানেজার যারা এই বাজে কোম্পানিগুলোকে নিয়ে আসছে মার্কেট, ইস্যু ম্যানেজার, কোনো অডিট ফার্ম অথবা ব্রোকারেজ হাউস অথবা মানে কারো কি কোনো মানে কাউকে কি কোনো শোকজের আওতায় নিয়ে আসছে? আনা নাই কিন্তু। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সে দেখে শুনে বুঝে ওই কাজগুলাই করছে। সো সব কিছু মিলাই এখন যেহেতু তার কর্মচারীরা তার বিরুদ্ধে চলে গেছে, তারা কোনো কাজ করতেছে না। আশা করি অর্থ উপদেষ্টার আত্মীয় হয়, সেই দিক বিবেচনা করে হলেও অর্থ উপদেষ্টা এখানে একটা ভালো সিদ্ধান্ত নেবে। যারা আজকে সংবাদ সম্মেলন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা ওনাকে চাই না, আমরা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে এরকম একজন লোককে আপনারা এখানে নিয়োগ দেন, আমরা এরকম লোককে চাই। তো এখানে তো অবশ্যই দুর্নীতি যদি এখন যদি এই সরকারের যদি রাশেদ মাকসুদকে পদত্যাগ করে অন্য কাউকে নিয়োগ দিবে, তো অন্য কাউকে নিয়োগ দিলে তো সে নিশ্চয় কোনো দুর্নীতিবাজ কাউকে এনে নিয়োগ দিবে না। অবশ্যই ডাক্তার সালাউদ্দিন টাইপের কাউকে বা বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন বর্তমান ওনার টাইপের কাউকে অথবা অর্থ উপদেষ্টা কী বলে উপদেষ্টা টাইপ যারা আছেন, মানে মোটামুটি এখন তো রাজনৈতিক সরকার নাই, ওইরকম কাউকে তো এনে দেবেন। রাশেদ মাকসুদ পুঁজিবাজার বুঝে না, এটা পরিষ্কার। সে তো ব্যাংকের থেকে আসছে, সে ব্যাংকের ক্রাইটেরিয়া এই মার্কেটে চলে না। আমি কালকের ভিডিওতে বলছিলাম ব্যাংকের ক্রাইটেরিয়া এই মার্কেটে চলে না, এটা তাকে বুঝতে হবে। ব্যাংকের সিস্টেমে পুঁজিবাজার চলে না। পুঁজিবাজার একটা বাজার, এটা আমাদের গ্রামের যে বাজার এরকম বাজার, এখানে চাহিদা থাকে। এখানে যেমন পেঁয়াজের দাম বাড়ে কমে, আলুর দাম বাড়ে কমে, এখানেও শেয়ারের দাম বাড়ে কমে। এটা কি এর ভিতরে ম্যানিপুলেশন হবে? কিছু কিছু ম্যানিপুলেশন হবেই। এটাই মার্কেট, এটাই পুঁজিবাজার। এখানে কেউ কারসাজি করবে, কেউ গেমলিং করবে, কেউ আবার প্রাইস বাড়াবে, কেউ কমাবে। হ্যাঁ, এটাই মার্কেট। কিন্তু এটাকে সিস্টেমের ভিতর থেকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করা হচ্ছে কমিশনের কাজ। যদি সমস্ত কিছু যদি মার্কেট মেকারদের সবাইকে যদি বলে এরা গেমলার, এরা চোর, এরা ডাকাত, তো তারা সব যদি অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়, সব কিছু যদি 200 অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা সমস্ত, তাহলে মার্কেট উঠাবে কে? যারা এখানে বলতেছেন যে রাশেদ মাকসুদ বাড়াতে, তা মার্কেট কি আপনারা উঠাবেন? মার্কেট তো তারাই উঠাবে, মার্কেট মেকাররাই মার্কেট উঠাবে। শেয়ারের প্রাইস কি কেন বাড়ে? একটা স্টকের প্রাইস বাড়ে কেন? কারণ কেউ না কেউ এই স্টকটাকে টেনে তোলে। এখানে যার বুদ্ধি যতটুকু আছে সে সেটাকে কাজে লাগিয়ে প্রফিট টেক করে বের হয়ে চলে আসে। যার মেধা সে সেভাবে কাজে লাগিয়ে প্রফিট টেক করে চলে আসে। কিন্তু মার্কেটকে তোলে তো মার্কেট মেকাররা, একটা পক্ষ তো মার্কেট তোলে। আপনি আপনার ক্যালকুলেশন করে মার্কেট এন্ট্রি নেবেন, এটা হচ্ছে কথা। তো সব কিছু মিলাই হয়তো রাশেদ মাকসুদের দিন শেষ, পুঁজিবাজারে নতুন কেউ আসতেছে বলে আমি মনে করি। আজকের সংবাদ সম্মেলনে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা মোটামুটি পুরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ভরপুর সমস্ত কর্মকর্তা কর্মচারী তার পদত্যাগ করতে হবে। 6 জনকে গতকালকে আহত করছে সেনাবাহিনী। আজকেও তদন্ত, সেনাবাহিনী কিন্তু আজকেও ইয়েতে আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, কিন্তু সেনাবাহিনী আজকেও সেনাবাহিনীর দখলে কমিশন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।